হ্যালো ভিউয়ার্স। তো আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। দেখো, বেসিক্যালি তোমরা ইংলিশ শেখার জন্য কি করো? অন্য অন্য ইউটিউব চ্যানেল দেখো, সেখানে 10টি 20টি 50টি করে তোমাদের সেন্টেন্স গুলোকে শুধু দেখিয়ে দেওয়া হয় এবং শুনিয়ে দেওয়া হয়। কিন্তু একটা কথা হচ্ছে যে তোমরা সেন্টেন্স মুখস্থ করে কিন্তু কখনো ইংলিশ শেখা যায় না। অন্যের ভিডিওতে যে দেখো সেন্টেন্স গুলি, তো ওই সেন্টেন্স গুলি আমি যদি তোমাদের খুব ইজি ভাবে তৈরি করতে শিখিয়ে দিই, তাহলে কাউরি দেওয়া সেন্টেন্স কিন্তু তোমাদের শিখতে হবে না। তোমরা নিজেরাই কিন্তু সেই রকম হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে। আর সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে, যখন সেন্টেন্সকে ভালোভাবে বুঝে নিবে, সেন্টেন্স কি, সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, যখন জেনে যাবে, তখন কিন্তু তোমাদের সাবজেক্টের ইংলিশ গল্পগুলো পড়ার পরে কিন্তু খুব ইজিলি তোমরা বাংলা অনুবাদ করতে পারবে, ইংলিশে কথা বলতে পারবে এবং ইংলিশ বুঝতে পারবে। তাহলে নোট বই থেকে তোমাদের মানেগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, এবং পরীক্ষাতে বসার পরেও কিন্তু প্রশ্নগুলো খুব ইজি ভাবে বুঝতে পারবে এবং ইংলিশেই অ্যান্সার গুলো লিখতে পারবে। তাহলে আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি কিন্তু তোমরা শেষ পর্যন্ত একদম ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখো। আজকের পার্টে আমরা শিখব যে ইন্টারগেটিভ সেন্টেন্স কি এবং সেটাকে কিভাবে তৈরি করা হয়। তাহলে বোর্ডের দিকে লক্ষ্য করো। ইন্টারগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স কি আমাদের জানতে হবে। তো দেখো, ইন্টারগেটিভ সেন্টেন্স কি? যে বাক্যগুলো আমরা প্রশ্ন দিয়ে শুরু করি তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। তাহলে কি বোঝা গেল? যে বাক্যগুলো আমরা প্রশ্ন দিয়ে শুরু করি, মানে প্রশ্ন দিয়ে শুরু করি, সেটাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। যেমন, ডু ইউ ড্রিঙ্ক টি? তুমি কি চা পান করো? ডুইং ড্রিঙ্ক টি, তুমি কি চা পান করো? তুমি কি যাও? তুমি কি খাও? তুমি কি পড়ো? এই যে আমরা কোশ্চেন, প্রশ্ন করছি, এটাকে কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স বাংলায় বলা হয় প্রশ্নবাচক বর্ণমালা। তাহলে এই ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরির নিয়মটা দেখো, কিভাবে এটা গঠন করা যায়। গঠনের নিয়ম: অ্যাক্সিলারি ভার্ব ডু বা ডাজ। প্রথমে অ্যাক্সিলারি ভার্ব ডু বা ডাজকে বসাতে হবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই হচ্ছে নিয়ম। সেন্টেন্স এর আগে অ্যাক্সিলারি বসালেই আরেকটা আরেকটা কথা মাথায় রাখতে হবে, যে এই যে অ্যাক্সিলারি ভার্ব ডু আর ডাজ বসাতে হয় প্রথমে, তারপরে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট। কিন্তু এখানে সিম্পল সেন্টেন্সের আগে অক্সিলারি ভার্ব বসালেই কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যায়। যেগুলো সিম্পল সেন্টেন্স যেটা আছে, তার আগে এই ডু বা ডাজ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এরাকে যদি সামনের দিকে বসিয়ে দেওয়া হয় বা আগে বসিয়ে দেওয়া হয়, তাহলেই কিন্তু সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। কিভাবে দেখো, তুমি ভাত খাও, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স। তো এই বাংলা ওয়ার্ডগুলি যা আছে, গঠন করতে গেলে এই বাংলা ওয়ার্ডগুলির মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, এগুলো কিন্তু আগে বের করে নিতে হবে। যেহেতু এখানে বলছে অক্সিলারি ভার্ব প্রথমে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কোনখানে কোথায় আছে আমাকে আগে বের করতে হবে। তাহলে তুমি, কাজটি তুমি করছে, তো এই হলো কিন্তু সাবজেক্ট। এবার কি কাজ হচ্ছে? খাওয়া হচ্ছে, তাহলে এটা ভার্ব। অবজেক্ট হচ্ছে কি? ভাত। এখন ডু বা ডাজ বসালেই এটা কিন্তু এক ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন দেখো, প্রথমে কি বসবে? অ্যাক্সিলারি ভার্ব ডু বা ডাজ, তাহলে ডু বসিয়ে দিলাম, তারপরে সাবজেক্ট তুমি, ইউ, তারপরে ভার্ব, তারপরে কি বলছে? ভার্ব, তাহলে খাওয়া, ইট, তারপরে বসবে অবজেক্ট, তাহলে কি খাই? ভাত খাই, তাহলে রাইস।
ডু ইউ ইট রাইস, এই যে এটা সিম্পল সেন্টেন্স ছিল, আমি ডু সামনের দিকে বসিয়ে দিলাম, তাই এটা কিন্তু ইন্টারগেটিভ হয়ে গেল। ডু ইউ ইট রাইস মানে তুমি কি ভাত খাও। আমি বই পড়ি, তাহলে আমি সাবজেক্ট, পড়ি হচ্ছে ভার্ব, বই হচ্ছে অবজেক্ট। তাহলে আই রিড, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইয়ে বুক। তাহলে এটা হচ্ছে কিন্তু সিম্পল সেন্টেন্স। যখন আমি ডু বসিয়ে দিলাম সামনে, যেটা বলছে সিম্পল সেন্টেন্সের আগে অ্যাক্সিলারি ভার্ব বসালেই কিন্তু সেটা ইন্টারগেটিভ হয়ে যায়। এই সূত্র হচ্ছে অরিজিনাল ইন্টারগেটিভ সেন্টেন্সের, কিন্তু এটা হচ্ছে প্রো টিপস। এত লম্বা সূত্র মনে না রাখতে পারলে সিম্পল সেন্টেন্স বা যেটা যেই ধরনের সেন্টেন্স আছে তার যেটা অ্যাক্সিলারি ভার্ব হয় সেটাকে সামনে বসিয়ে দিলে কিন্তু ইন্টারগেটিভ হয়ে যাবে। তাহলে ডু আই রিড এ বুক, আমি কি বই পড়ি, তাহলে ইন্টারগেটিভ হয়ে গেল। এখানে বলছে সে চা পছন্দ করে, তাহলে সে হচ্ছে ভার্ব, সাবজেক্ট। কি করে, পছন্দ করাটা হচ্ছে কিন্তু ভার্ব, সাবজেক্ট ভার্ব, এইটা হচ্ছে অবজেক্ট চা। তাহলে হি ভার্ব লাইক, হি লাইক, সে পছন্দ করে কি চা, টি, হি লাইক টি, সে চা পছন্দ করে। কিন্তু এখানে আমি অ্যাক্সিলারি ভার্ব বসিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল কিন্তু ইন্টারগেটিভ। ডাজ হি লাইক টি, সে কি চা পছন্দ করে। তাহলে ডু আর ডাজ কে ব্যবহার করে আমরা শিখলাম অ্যাক্সিলারি ভার্ব কিভাবে তৈরি করতে হয়। এখন আসো অ্যাক্সিলারি ভার্ব, কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে সামনের দিকে বসালেই কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যায়। চলো তাহলে সেগুলোর ব্যবহার দেখি। তাহলে তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা যদি খুব সহজ ভাষাতে খুব ইজি করে যদি সেন্টেন্স শিখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকে প্রেস করে দাও। তো আমি বোর্ডে যেগুলো কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আমরা কিন্তু খুবই ব্যবহার করি, কিন্তু আমাদের হয়তো জানা আছে কিন্তু জানা নাই। তো কিভাবে ব্যবহার করতে হয়, এই সেন্টেন্স গুলো দিয়ে, এই ওয়ার্ড গুলো দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স, ইন্টারেক্টিভ সেন্টেন্স গুলো গঠন হয়, তাহলে সেই নিয়মটা দেখো। যেমন হু মানে কে, হুম কাকে, হস কার, হট কি, হুইচ কোনটা, ওয়েন কখন, হোয়ার কোথায়। তো এই যে সেন্টেন্স, এই যে ওয়ার্ডগুলি আছে, এই ওয়ার্ডগুলি কিন্তু আমরা সব সময় সেন্টেন্সের প্রথমে বসাবো, আর প্রথমে বসে কিন্তু আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করব। তাহলে দেখো, হু, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার ভালো বন্ধু কে। আমি কিন্তু জিজ্ঞেস করছি তোমার ভালো বন্ধুটা কে। এটাকে ইংলিশে বলতে গেলে আমাকে এখানে হু ব্যবহার করতে হবে। হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার ভালো বন্ধু কে। হুম মানে কাকে, হুম দিয়ে যখন আমরা জিজ্ঞেস করব তখন কিন্তু হুমকে প্রথমে বসাবো। হুম আর ইউ কলিং, তুমি কাকে ডাকছো। আমি কিন্তু জিজ্ঞেস করছি তুমি কাকে ডাকছো, তখন কিন্তু হুম ব্যবহার করব। হস মানে কার, কোনো জিনিস যদি আমরা জিজ্ঞেস করি যে এটা কার, তখন কিন্তু সেখানে হস ব্যবহার করব। তাহলে হস বুক ইজ দিস, এই বইটি কার। এবার দেখো হট, হট মানে কি, এটা সবার জানা আছে, যেমন হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। হুইচ মানে কোনটি বা কোনটা, হুইচ পেন ইজ দিস, কোনটা তোমার কলম, এই কলম কার, কোনটা তোমার কলম। ওয়েন মানে কখন, তো ওয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। হুইচ, হোয়ার মানে কোথায়, তো এই হোয়ার মানে কোথায়। হোয়ার ডু ইউ লিভ,
মানে তুমি কোথায় বাস করো বা কোথায় থাকো। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি যে শেষের টিপসটি দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে, তোমরা গ্রামার বুঝো, গ্রামার জানো, এরপরেও কিন্তু ইংলিশ বলা শুরু করতে পারছো না কেন? দেখো, তোমরা বলতে ভয় পাচ্ছ। তোমরা যদি বলতে ভয় না পাও তাহলে কি করতে হবে? তোমাদের ইংলিশ, তোমাদের কিন্তু একটা জিদ করে নিতে হবে। আর এই টিপসটি অ্যাপ্লাই করো তোমরা। এখন থেকে মনে করে নাও, যা বলবো যার সাথে বলবে, তোমাকে এটা মনে করে নিতে হবে যে আমি আজ থেকে আর বাংলা নয়, ইংলিশ বলবো। তাহলে তুমি যতটুকু ইংলিশ জানো ততটুকুর ওপরে কিন্তু তুমি নিজের সাথে অন্য কারোর সাথে কিন্তু ইংলিশ বলা শুরু করে দাও। তোমাকে এটা মনে করে নিতে হবে যে আমি যা বলবো আজ থেকে ইংলিশে বলবো। যখনই তুমি ইংলিশ বলা শুরু করবে তখন কিন্তু তোমার ভয়টা আস্তে আস্তে করে দূর হয়ে যাবে। এবং যখন তুমি শুরু করবে এবং বলতে শুরু করবে তখন কিন্তু প্র্যাকটিসটা শুরু হয়ে যাবে। আর আস্তে আস্তে ইংলিশ ওয়ার্ডগুলো কিন্তু তোমার মুখে ইজিলি আসতে লাগবে। তাহলে তোমাকে কি করতে হবে? ইংলিশ বলা কিন্তু শুরু করতে হবে। তাহলে এই ছিল সেই টিপস। আমি এর পরের ভিডিওতে একটি টিপস দিব, যে টিপসটিকে কাজে লাগালে কিন্তু তোমরা মুখস্থ করে যে ভুলে যাও, সেই ভুলে যাওয়ার সমস্যাটা থাকবে না। তাহলে পরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।